হ্যালো হ্যালো, আপনি কই আছে? সঞ্জনের অবস্থা খুব খারাপ। কি বলছো তুমি? আপনি তাড়াতাড়ি বাড়ি খেয়া করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। আন্টি বিয়ে আইতাছে। আমার সাগু ভাই আসতেছে। হ, তোমার সাগর ভাই আইতাছে। তুমি একটু অপেক্ষা করো, তোমার ভাই আয়া তোমার হাসপাতাল বিয়া যাইব। না, আমি কোথাও যাব না। আমার আমার সাগর ভাই এসে আমার পাশে বসে যদি আমার মাথায় একটু হাত বুলিয়ে দেয়, তাতে আমি সুস্থ হয়ে যাব। ভাই ভাই, আমার বোনটার অবস্থা খুবই খারাপ, ওকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, তা না হলে বাঁচানো সম্ভব না। ভাই আমার ছুটি দরকার ভাই। এই মেয়ে, ছুটি কি তোমার একলাই দরকার? হ্যাঁ, এরকম ছুটি ছুটি করলে একবার ছুটি নিয়ে কাজটা চলে যাও। তোমার মতো লোক আমার দরকার নাই। ভাই আমি আপনার সাথে কোনো মিথ্যা কথা বলছি না ভাই, আমি সত্যি বলছি। এই মেয়ে, তুমি না 2 দিন আগেও কইলে তোমার বোন অসুস্থ হাসপাতালে, আজকে একই কথা আবার ছুটি চাইতেছো? ফাঁকিবাজি করতেছো না? এরকম ফাঁকিবাজি করলে আমি কিন্তু তোমার কাজ রাখবো না, একদম গান টাকাতে বের করে দেবো। সব গুলাইছে মনে হয় মানবতা হোটেল খুলে বসছি আমি। আমার বোনের 2টা কিডনি ড্যামেজ ভাই, ওকে এক্ষুনি যদি হাসপাতালে নিয়ে যেতে না পারি ওকে বাঁচানো সম্ভব না ভাই। আপনি বলেন, আপনার বোন যদি এরকম অসুস্থ থাকতো আপনি কি এখানে বসে থাকতে পারতেন? এসব আবার কি কথা কয় আমার মনটা ভিজাই দিলা। যাও, ছুটিতে দিলাম। আমরা ভাবছিলাম তুমি মনে হয় আমার লোকে বেশি কথা কইতেছো। এখন তোর কেমন লাগছে বোন? তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার পর থেকে আমি যেন পুরো অর্ধেকটাই সুস্থ হয়ে গেছি। আচ্ছা ভাইয়া, তুমি আসতে এত দেরি করলে কেন? আমি কি জানতাম নাকি আমার লক্ষ্মী বোনটা যে অসুস্থ? আপনি জানেন না আমরা কতটা ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা রিয়া, বাড়িতে এতগুলো লোকজন, একজনও কি আমার বোনটাকে হসপিটালে নিয়ে যেতে পারলো না? আঙ্কেল বাড়িতে একা, তাই আন্টির আঙ্কেলের পাশে থাকাটা খুব প্রয়োজন ছিল। কিন্তু তারপরও আমি আর আন্টি হাসপাতালে যাইতে চাইছিলাম। বাবার খেয়াল রাখা প্রয়োজন, সেজন্য না হয় মা কোথাও যেতে পারছে না, কিন্তু বাড়িতে কি আর কোনো লোক নেই? সঞ্জনা, শরীর কেমন তোর? কি অবস্থা এখন? সরব, নিজের বোনকে মেরে ফেলে এখন এসে বলতেছো কি অবস্থা? উল্টা কথা কইতেছো কেন? আমি তো দেখতেছি দিব্যি সুস্থ আছে। হ্যাঁ, আমার বোনটা সুস্থই আছে, কিন্তু আসলে অসুস্থ হচ্ছে তোমরা। ভাইয়া তুই কিভাবে পারলি? তোর নিজের ছোট বোনটা এখানে মরে যাচ্ছে আর তুই আর তোর বউ ঘরের মধ্যে বসেছিলি? হ্যাঁ, মা রিয়াকে দিয়ে তোদের কাছে খবর পাঠালো, তারপরেও দেখতে আসলি না, তা এখন কেন আসছিস? হ্যাঁ, বোনটা মরে গেছে কিনা সেই লাশ দেখার জন্য? সাগর, অফিসে অনেক প্রেশারে থাকি, আমার মাথায় অনেক প্রেশার থাকে। আমি সারাদিন পরে এসে রেস্ট নিচ্ছিলাম। আমি তোর জন্য রেস্ট নিতে পারবো না? তো তোরা এখন কে বলছে আসার জন্য? জানা নিজের ঘরে যে রেস্ট নে, মানে একই বাড়িতে থাকিস অথচ নিজের বোন নিজের বাবা মরে যাচ্ছে সেদিকে তোর কোনো খেয়ালই নেই। ভালো তো। সান্ত্বনার কি এমন হয়েছে যে মুহূর্তের মধ্যে আবার সুস্থ হয়ে গেছে? আসলে কি জানেন তো, এটা হইছে আপনার ভাইয়ের একটা উছিলা আমার আর আপনার কথা শোনানোর জন্য। এটা হইছে তার স্বভাব। বুবু, আমি নিজের চোখে দেখছি, তাই আমি জানি কোনটা সাদা আর কোনটা কালা। তুই না এই বেয়াদবটার লগে থাইকা থাইকা বেয়াদব হয়ে যাইতাছস আর দিন দিন মিছা কথা কস। আমি তো নিজের বোন, আমি তো পর কেউ না। আমি তো নিজের বোন হয়ে তোর লাগে কেন মিস হতো কমু? দূর, এর উপরে আসারই উচিত নেই। চলুন তো, চলে। তোমরা কারণে আমাকে নিয়ে কেন ঝগড়া করতেছো? তোমরা সবাই পচা। তুই ফ্যানটা বন্ধ করলে কেন? তুমি ফ্যান চালাই এখানে বসে আছো কেন? অবসর করতে খুব ভালো লাগে, তাই না? আমি অপচয় করবো কারণ বিদ্যুৎ বিল আমি দেই, তোমার কোনো সমস্যা? বিদ্যুৎ বিল দিলেই বিদ্যুৎ অপচয় করতে হইব? যেই দিন থেকে সংসারে অর্ধেক খরচ দিতে পারবা ওই দিন থেকে এইসব বিলাসিতা করবা। আরে এখানে বিলাসিতা কোথায় দেখলে তুমি? গরম লাগছে তাই ফ্যানটা চালিয়ে রেখেছি। পরের উপরে বাতাস খেতে খুব মজা লাগে, তাই না? একটা কাম কর, তোর শরীরে যখন এতই গরম এক বালতি ঠান্ডা পানি ঢেলে নে, আর তুই যদি না পারস আমারে কো, আমি ফিক্কা মারি তোর উপরে। ভাবি বলে সব সহ্য করতেছি, তুই পারলে আমার চেহারায় পানি ঢেলে দেখ। অসভ্য, তুই আমার তুই করে কইতাছস? ভাবির উপরে নজর
নজর দেস তাই না? আমার তো ঠেকা পড়ছে তোর দিকে নজর দেওয়ার জন্য, তাই না? কি কই আসো? আমারে বাঁচাও, কে কোথায় আসো? কি চিৎকার করবো নাকি এমনি? আচ্ছা তুই এসব কেন পড়তেছিস বলতো? তোর পরিবার আমার বিয়ার আগে গায়ে হলুদের পর আরে অনেক কথা শুনাইছস। তো বললি আমার বাপ মা আত্মীয় স্বজন সবাই আমার অনেক কথা শুনাইছে। ওই দিন থেকে আমি প্রতিজ্ঞা করছি কোনোভাবে যদি আমি এই বাড়িতে বউ হয়ে আইতে পারি আমার অপমানের স্বভাব আমি দিব। তোর বোনের কথায় আমি তোকে বিশ্বাস করেছি না, আর তারপর আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি নিজে ম্যানেজ করেছি যেন আমার ভাই তোকে বিয়েটা করে। কিন্তু এখন আবার কি মনে হচ্ছে জানিস, আমি অনেক বড় একটা ভুল করেছি। আজকে তুমি কোরআনে ভাষায় দে কি করবি তুই? তুই খুব ভালো করে জানিস যে তুই আমার ভাইয়ের সাথে সংসারটা করতে চাস। এখন নিজের সম্মান নিজেই নষ্ট করবি কিনা সেটা তুই নিজেই ভেবে। তোদের সুখ আমি বোধহয় দেখে যেতে পারবো না। সব কিছু শুনেও আমি তো চুপ থাকি। চুপ থাকি কারণ সংসারটা যদি একটা সুখের নৌকা হয় আর সেই নৌকার বলে হাওয়া লেগে গতিটা যদি আরো দ্বিগুণ হয়। সুখ তো এমনই জিনিস যা পেতে অনেক আঘাত দুঃখ বেদনা সহ্য করতে হয়, হজম করতে হয়। বাবা তুমি হঠাৎ করে এরকম কথা কেন বলছো? বলছি তার কারণ আমি সবই বুঝি রে বাবা। আমি এই চার দেয়ালের মধ্যে থাকলেও আমার কান আছে না, কান আছে, অনেক কিছুই শুনতে হয়। তবে বাবা তোকে কিন্তু সবাই বুঝবে না। আমি একটা কথা বলি, তুই ধৈর্য ধরে মনকে সবসময় শক্ত রাখবি, তাহলে দেখবি যে দুঃখ তোকে কোনো দিনও ছুতে পারবে না। আচ্ছা বাবা, কি এমন তোমার নজরে পড়লো যে তুমি এরকম কথা বলছো? মানে বাড়ির পরিবেশটা এখন ঠান্ডাই আছে, সব কিছু তো ঠিকঠাক। দেখ তো বাবা, এটা কিসের ওষুধের পাতা? বৌমা মনে হয় প্রতিদিন তোর বাবাকে এই ওষুধটাই খেতে দেয়। এই খালি ঔষধের পাতা তুমি কোথায় পেয়েছো? এটা ওই জানলার মধ্যে আটকে ছিল। ওই দিন তোর ভাবিকে আমি বললামও যে তোর বাবাকে কি ওষুধ দিচ্ছে খেতে, আমাকে ওই পাতাটা একটু দেখাও। বললো যে পাতাটা নাকি ফেলে দিয়েছে। এখন দেখলাম জানলার সাথে আটকে আছে, মনে হয় ওখান দিয়ে ফেলছিল, পড়েনি, তাই উঠিয়ে নিয়ে এলাম। দেখ তো এটা কিসের পাতা? আমার মনে হয় কি মা, কোথাও কোনো ঝামেলা হচ্ছে। আমি একটা কাজ করি, তোমরা এখনই টেনশন করো না, আমি ডক্টরের কাছে যাই, ডক্টরের কাছে যেয়ে জিজ্ঞেস করি যেটা কিসের ওষুধ। আগে অন্য কিছু ভাবাটা ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা, আমি অনেকদিন পরে আজকে রান্না করেছি, এখন তো মনে হচ্ছে রান্না করাই ভুলে গেছি। তুই বাবা হাত মুখটা ধুয়ে খাওয়া দাওয়া করে তারপর বাইরে যাস। তুমি রান্না করেছো আর আমি কি না খেয়ে পারি? আচ্ছা, এই ওষুধটা যদি ভালো হয় তাহলে তোর বাবার জন্য একটু নিয়ে আসিস। হ্যাঁ আচ্ছা তুমি এটা রাখো তোমার কাছে, আমি জিজ্ঞেস করি। আচ্ছা। তুমি কি এখন কিছু খাবা? আপনি এখানে দাঁড়ায় কি ভাবতেছেন কন্ত? আমার কি বলা উচিত আমি কিছু বুঝতে পারছি না। কি বলবো সেই ভাষাও আমি হারিয়ে ফেলেছি। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছেন? চিন্তার ঘোরটা আমার পিছুই ছাড়ছে না। প্রিয়া, তোমাকে কিছু কথা বলা উচিত, কিন্তু কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। কইতে না পারলে কইবেন না, কিন্তু আপনি আমার গম্ভীরভাবে থাকলে আমার ভালো লাগে না। আচ্ছা, আপনি কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাইতেছেন? চাইলেই কি কোনো কথা লুকিয়ে রাখা যায়? আসলে যে কোনো ঘটনার পেছনে না কোনো না কোনো একটা কারণ আছে, একটা স্বার্থ আছে। পৃথিবীর মায়া কত অদ্ভুত, তাই না? দেখেন, আপনার এই হেয়ালিপন আমি কিছুই বুঝতে পারতাছি না, আর কোনোদিন বুঝতেও পারবো না। আপনি আমার কি কইতে চাইতেছেন সোজাসুজি খুইলা কোন? আসলে পৃথিবীতে এমন অনেক কথা আছে
যা কখনো বলা উচিত না। আবার এমনও অনেক কথা আছে যে কথাগুলো শোনাই উচিত না, কারণ ওই কথাগুলো শোনার পর মনের মাঝে বিশ্বাস অবিশ্বাসের মেঘ জন্মায়। আপনার মনের মধ্যে কি এমন কথা জমা হয়েছে বলেন তো? আচ্ছা রিয়া, ধরো তুমি এমন কোনো একটা কথা শুনবে যা তোমার আপন মানুষের বিরুদ্ধে যায়, তখন তুমি কি করবে? সব সত্য কথা যে সবসময় মিঠা হইব এমনটা না, তবু আমি শুনতে চাই আপনার মন খারাপের কারণ। না মানে আমি বলতে চাচ্ছি কি রিয়া, ভাবি যে প্রত্যেক দিন বাবাকে ওষুধ খাওয়ায়, এগুলো কিসের ওষুধ? মানে আমি সন্দেহ করছি, কিন্তু আমি চাই আমার সন্দেহ যেন সত্যি না। আপনি কি করতে চাইতেছেন আমার একটু বুঝায় কোন তো। আমি বলতে চাচ্ছি ভাবি যে প্রত্যেক দিন বাবাকে ওষুধ খাওয়ায়, মায়ের কাছ থেকে তো অনুমতি নেয়নি, না ভাবি আমাকে জানিয়েছে না ভাইয়াকে জানিয়েছে, কিন্তু এই ওষুধগুলো বাবাকে প্রত্যেকদিন কেন খাওয়ায়? দেখেন, আমি মানতাছি আমার বোন আপনাগুলোকে অনেক খারাপ আচরণ করছে, কিন্তু তাই বলে এত বড় অপরাধ করব এইটা আমি মানতে পারতেছি না। রিয়া, আমি চাই তোমার ভাবনা মিথ্যা হোক। আমি ডক্টরের কাছে যাব, আমি যে জিজ্ঞেস করবো এই ওষুধগুলো কিসের কাজ করে। এর আগে আমি শান্ত হতে পারছি না। কি আমারে কেমন লাগতেছে? আজকে কিন্তু আমি নিজে নিজে শাড়ি পরছি, দেখা কোন তো আমার সুন্দর লাগতেছে না? যার মনটাই এত সুন্দর তার শাড়িতে কি আসেছে? তোমাকে তো আমার সবসময় ভালো লাগে। সত্যি? আচ্ছা রিয়া, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসছো? আপনি তো জানেন আব্বাই আমারে বিয়া দিতে চাইতেছে, আমি আব্বারে মানা করে দিছি। বুবু চাই বিয়েটা হোক, কিন্তু আমি তো আপনারে পছন্দ করি। আপনি পারবেন না আমারে বিয়ে করতে? তুমি তো জানো আমার অবস্থা, এখন আমি তোমাকে কিভাবে বিয়ে করব? জানি, কিন্তু আমি মেয়ে হইয়া কতক্ষণ বিয়েটা মানা করে রাখবো? আমি তো আব্বারে কিছুতেই মানায় রাখতে পারতেছি না। আব্বাই এখনই আমার বিয়েটা দিতে চাইতেছে। চলেন না আমরা দুইজন বিয়ে করে ফেলাই, এই কথাটা আপনার আর আমার মধ্যে গোপন থাকবো। যখন আমাকে সময় সুযোগ হইব তখন না হয় পরিবারের কাছে জানাবো। চলেন না আমরা বিয়েটা করে ফেলাই। যে ছেলেটা এখনো বেকার, যার কাছে কোনো চাকরি নেই, পরিবারের কাছে কোনো মূল্য নেই, ঠিক সেই ছেলেটা এই মুহূর্তে বিয়ে করাটা না বিলাসিতা ছাড়া আর কিচ্ছু না। আমার কাছে প্রেম বিয়ে কোনো বিলাসিতা না, প্রেম আমার জীবন, প্রেম আমার বাইচা থাকার অক্সিজেন। আমি আপনার সুখ দুঃখের সঙ্গী হিসেবে আপনার সাথে থাকতে চাই। আপনি পারবেন না সারাটা জীবন আপনার পাশে আমারে রাখতে? রিয়া, আমার বাবা অসুস্থ, আমার বোন অসুস্থ, আমি কি তাদের চিকিৎসা করাবো, নাকি নতুন করে আমার সংসারের দায়িত্ব আমার কাঁধে তুলে নেব? তুমি আমাকে বলো, আমি জানি না আমার কি করা উচিত, কারণ না আছে আমার কোনো চাকরি, না আছে আমার কোনো যোগ্যতা। আপনি পরিশ্রমী আর এটাই আপনার সবচেয়ে বড় যোগ্যতা। আই এম সরি রিয়া, এই মুহূর্তে তোমার দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব না। তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবা মায়ের, তোমার পরিবারের পছন্দ করা ছেলেকে বিয়ে করে নাও। আমি আমার জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনের সুখটাকে নষ্ট করতে পারবো না। আপনার জীবন সঙ্গী হইলে আমার সুখ নষ্ট হইব না, কারণ আপনি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আমি পারবো না আপনাদের ছাড়া থাকতে, পারবো না আপনাদের ছাড়া বাঁচতে। চলেন আমরা বিয়েটা করে ফেলাই। প্রয়োজন হলে আমি নিজে কিছু একটা করবো, আমার পুরো দায়িত্ব আপনার নিতে হইব না। আপনি শুধু কোন আপনি আমার বিয়ে করবেন? আমি তোমার ইচ্ছে চাওয়া কোনোটাই পূরণ করতে পারবো না। আমার সাথে বিয়ে হলে তোমার একটা অনিশ্চিত জীবন কাটাতে হোক, একজন ভালোবাসার মানুষ হিসেবে আমি সেটা চাই না। আরে যে পরিবারের পাশেই দাঁড়াতে পারে না, সে তোমার দায়িত্ব কিভাবে নিবে? আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার শুধু আপনারে চাই। আমি বাইসা থাকার জন্য আপনার ভালোবাসা চাই, এটাই আমার প্রয়োজন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে দরিদ্রতার বেকারত্ব। আই এম সরি রিয়া, আমি এই মুহূর্তে তোমার কোনো দায়িত্ব নেওয়ার মতো দুঃসাহস করতে পারবো না। আই এম সরি।
আমাকে তুমি মাফ করে দাও। এটা কি? কি বৌমা, তোমাকে তো আমি আমার নিজের মেয়ের মতোই ভেবেছিলাম, আর তুমি আমাদের সাথে এই কাজটা কি করে করতে পারলে? আমি বুঝলাম না মা, মানে তুমি আর তোমার ছোট ছেলে মিলে আমার বউকে জেরা করতেছো কি কারণে? মানে আমার বউকে প্রতিনিয়ত এই বাসায় কেন অপমান করা হয়, কেন হেনস্থা করা হয়? আজকাল এর উত্তর চাই। আপনি বুঝতেছেন না কেন করে? কারণ তারা কেউ চায় না আমি এ বাড়িতে থাকি। আমরা কেন চাইবো না? আর তুমি আমাদের সাথে অন্যায় করে আমাদের কি অভিযোগ করছো? আম্মা বলো, আমার বউ কি অন্যায় করছে? আমার কিন্তু ধৈর্যের পথ ভেঙে যাচ্ছে। তোর বউ কি করেছে তোর কোনো আইডিয়া নেই। সে বাবাকে প্রত্যেকদিন ভুলভাল ওষুধ খাওয়ায়। কেন খাওয়ায় জানিস? কারণ বাবা তো কিছুদিন আগে সুস্থ হয়েছিল, এটা তার কাছে ভালো লাগেনি, আর সেই জন্য সে ভুলভাল ওষুধ খাইয়ে বাবাকে আবার অসুস্থ করে দিয়েছে। তোরা যে অভিযোগ করছিস, তোদের কাছে কি প্রমাণ আছে? অবশ্যই আছে, প্রমাণ আমার কাছে আছে। আমি নিজের চোখে দেখেছি যে ভাবি বাবাকে ওষুধটা খাইয়েছে, আর এরপর বাবা সেন্সলেস হয়ে গিয়েছিল। এই, তোকে এখানে কে কথা বলতে বলছে? বড়রা এখানে কথা বলতেছি না? মানে গেল হয়ে গেছিস না? আজকে তোমার আইয়া খবরদার তুই আমার বোনকে হাত তুলবি না। বোন কি তোর একা? বোন আমারও, আমি ওর বড় ভাই, আমার অধিকার আছে। বড় ভাই হিসেবে তোর যেরকম মারার অধিকার আছে, আমারও ছোট বোন হিসেবে আমারও অধিকার আছে আমার বোনকে আগলে রাখা। সাগর, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরছিস? তুই বিনা কারণে আমার ছোট বোনকে হাত তুলতে গেলি কেন? আমার বোনকে যদি কেউ বিনা কারণে মারতে যায় না, আমি তো চুপচাপ দাঁড়িয়ে থাকবো না, তাই না? ওরে বাবা রে, দেখছেন দেখছেন তো আপনার ভাই কত ভালো গুন্ডা, খুনি, একটা দুশ্চরিত্রা দিলে ধর্ম দিছেন। আমাদের কথা শোনা আপনি এখন তো আপনার চরিত্র নিয়ে আমার সন্দেহ হইতাছে। এই খবরদার, খবরদার, আমার মাকে নিয়ে যদি একটা উল্টাপাল্টা কথা তুই বলিস না, আমি কিন্তু তোর চেহারা পাল্টে ফেলবো। একদম চুপ করে দাঁড়িয়ে থাক। আমার বাবাকে কেন ভুলভাল ওষুধ খেয়েছিস সেটার উত্তর আগে দে। কি করবি তুই আমারে? কি করবি? দরকার পড়লে আমি তোকে খুন করব, তোকে খুন করে আমি জেলে যা ঘুমাবো। তুই বলছিস আমি খুনি? হ্যাঁ আমি খুনি, আমি তোকে খুন করবো। খবরদার আমার বউকে শাসাবি না, খুব খারাপ হয়ে যাবে। তোদের কারোর সাথে আমার সম্পর্ক থাকবে না। রত্ন চলো। এই দাঁড়া, তোর বউ যে এই অপরাধটা করেছে সেই প্রমাণটা নিয়ে যাবি না? রিয়া, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন তুমি? বলো, তোমার বোন কি করেছে তোমার দুলাভাইকে বলো। দেখছেন দেখছেন আপনার ভাই কত বড় সাহস, আমার বলতে পারে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে, আমার বোনের পাশে আমার বিরুদ্ধে দান করেছে। কি ব্যাপার রিয়া, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, সেদিন তো খুব করে বলছিলে যে তোমার বোন এরকম কোনো অপরাধ করতেই পারে না, কিন্তু আজকে তোমার দুলাভাইকে বলো। ডাক্তার কি বলছে সেটা বলো তোমার দুলাভাইকে। রিয়া, তুমি যদি এভাবে চুপ করে থাকো না, আমি তো মিথ্যে হয়ে যাচ্ছি। তোমাকে আল্লাহর দোহাই লাগে, প্লিজ তুমি সত্যটা বলো প্লিজ। জোর জবরদস্তি করে এক বোনের কাছ থেকে আরেক বোনের জন্মদিন দিতেছিস না? আরে কি হাস্যকর ব্যাপারটা, তাই না? রিয়া, তুমি কি চাও আমি সবার চোখে মিথ্যেবাদী হয়ে থাকি? চুপ করে আছো কেন তুমি? বলো না কিছু। ইয়াই যা কইছে একদম ঠিক কথা কইছে। বুবু অপরাধ করছে। আমি যা কইতাছি একদম ঠিক কথা কইতাছি, আমার বুবু অপরাধ করছে। তুই আমার নিজের বোন হয়ে আমার বিরুদ্ধে কথা কইতাছস। তোমার ভাই আমার বোনের মাথা দেখাইছে, খাইয়া আমার বিরুদ্ধে কথা কইতেছে তারে। আমি আপনাদের তালাক দিয়ে আমগো বাড়িতে চলে যাব। আমি এই বাড়িতে থাকবো না যে বাড়ির প্রত্যেকটা মানুষ আমার অপমান করে। বোমা বোমা, তুমি আমার ছেলের সাথে সুখে থাকো। তুমি এই বাড়ির বউ, তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাবে? তুমি যেও না মা, আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, আমি তোমার শাশুড়ি হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। মা, এটা তুমি কি করছো? আরে এই মহিলা তো একটা কালসাপ, এর কাছে তুমি ক্ষমা চাইতেছো, আবার আমাদের বাড়িতে রাখতেও চাচ্ছ। আমি তোমার বাড়িতে থাকলে তো চলে যাচ্ছিস না কেন? এক্ষুনি বের হয়ে যা। আরে তুই চলে গেলে এই বাড়ি থেকে অনেক বড় একটা অশান্তি দূর হবে। বিদায় হ। দেখছো না তোমার ছেলের কত বড় সাহস? আমার বউকে বলে বাসা থেকে বের হয়ে যেতে। তুমি যদি আজকের বিচার না করো, আমার বউয়ের সাথে আমি এখান থেকে চলে যাব।
তুই কেন তোর বড় ভাইয়ের সাথে এরকম বেয়াদবি করতে গেলি? এখানে আমি ছিলাম না? আমি তো ওদের শাসন করছিলাম। তুই কেন একবারই এর মধ্যে পড়তে গেলি? আন্টি আপনি কেন বিয়ে মারলে? এখানে তো বিয়ের কোনো অপরাধ নাই। অপরাধ আছে। ও ওর বাবাকে বাঁচাতে চায়, এটাই হচ্ছে ওর সবচেয়ে বড় অপরাধ। আপনার কোন মা কোলার নাটক না, আপনারাই করেন। আমার যা কর আমি কয়ে দিছি। আর আপনি আপনি যদি আমার লোকে সংসার করতে চান, আপনার পরিবারের সকলের লোকের সম্পর্ক ছিন্ন করে তারপর আমার লোকে সংসার করতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা তাই। যেখানে আমার বউয়ের কোনো সম্মান নাই, কোনো কদর নাই, ওই বাড়িতে আমি থাকবো না। তোমাদের সবার সাথে যদি আমার সম্পর্ক ছিন্ন করতে হয়, সেটা আমি করে থাকবো। আমি তোর মা, আমি আমি প্রয়োজনে তোদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। কিন্তু তোরা বোমা বোমা তুমি তুমি আমাদের সাথে সম্পর্ক রাখতে না চাও, রেখো না। কিন্তু তুমি এই বাড়ি থেকে যেও না মা, তোমাকে আমি হাত জোর করে অনুরোধ করছি। আপনি কার কথা শুনবেন, আমার কথা নাকি আপনার আল্লাহর কথা? কি বলো চুপ করে রয়েছেন কেন? আমি তোমার কথাই শুনবো। তাহলে চলেন আমার লোকে। আমি জানি আপনি ব্যথায় খুব জর্জরিত, আপনার কষ্টটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি তো কোনো অন্যায় করি নাই। আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। আপনার আমারে গ্রহণ করতে হইব না। আমি ততদিন আপনার লেগে অপেক্ষা করব, ততদিন পর্যন্ত আমার এই দেহে নিঃশ্বাস থাকবো। কোন আশায় তুমি ভেলা বসাবো? যে পালে সামান্য হাওয়া লাগলেই ভেলা ডুবে যেতে পারে, কোন আশা নিয়ে? প্রেমিকের চোখে না হোক, বন্ধুর চোখে হইল আমার সাথে সম্পর্কটা রাইখেন। আমি কখনো চাই নাই আমার বুবুর কারণে আপনাকে সংসার দুই ভাগ হয়ে যায়। প্লিজ সেসব কিছু মনে করে আমি আর কষ্ট বাড়াতে চাইনি। আমার লক্ষ্য শুধু এখন একটা, টাকা উপার্জন করে আমার বাবা আর আমার বোনের চিকিৎসা করব, আর 3 বেলা তাদের মুখে খাবার তুলে। আমি আসলে আমার বোনের এমন কর্মকাণ্ডের জন্য আপনার কাছে সত্যিই খুব লজ্জিত। প্লিজ এসব কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। তুমি আমার পরিবারের জন্য যথেষ্ট করেছো। তোমার বোন আমার বাবা মায়ের পাশে দাঁড়ায়নি, আমার বোনের পাশে দাঁড়ায়নি, কিন্তু তুমি তো সবসময় ছিলে। বরং আমি তোমার কাছে কৃতজ্ঞ। তারপরেও আমি লজ্জিত। আপনি পারলে আমারে ক্ষমা করে দিয়ে হাসা শেষবারের মতো আমার একটা আবদার রাখবেন। শুনে যদি রাখার মতো হয় অবশ্যই রাখবে। আমার এই মুহূর্তে আপনার বিয়ে করতে হইব না। আপনি শুধু আমার কথা দেন, আপনি আমার কোনো দিন ভুলা যাবেন না। বুক থেকে কলিজা ছিঁড়ে নিয়ে গেলে কেউ বাঁচতে পারে? আমি তোমাকে আমার এই বুকের মাঝখানে যতন করে রেখেছি, আর সেই ভালোবাসার স্মৃতি মৃত্যু ছাড়া আমার হৃদয় থেকে কেউ মুছে ফেলতে পারবে না। বাড়ি এমনিই হোক আমি বুঝাবো, আর আপনার অপেক্ষায় দিন করবো। আপনার যত ইচ্ছা আপনি সময় নেন, যতদিন মন আপনি সময় নেন, কিন্তু আপনারা আমার ভুলা যেতে করেন না। আমি আপনারা ভুলা থাকতে পারবো না, পারবো না। সাদিকের মা, এই সাদিক বৌমা ওরা আমার কাছে আর আসে না কেন? আগে আসতো, খোঁজ নিত, একবার আসেও না। ওরা কি ভুলে নেব? আর ভুলে যাবে কেন? তুমি তো জানো
যে সাদিক সেই সকালবেলা অফিসে যায়, ফিরে কত রাতে। আর তাছাড়া এখন নাকি ওর অফিসেও অনেক কাজের চাপ। আর বৌমা, সে তো সারাদিন সংসারের কাজ নিয়েই ব্যস্ত। সারাদিন খাটাখাটনি করে তার এত সময় কোথায় যে তোমার সাথে বসে বসে গল্প করবে? না সাদিকের মা, তুমি তুমি মনে হয় কিছু একটা লুকাচ্ছ আমার কাছে। সাগর রিয়া সবসময় আর সে অযত্ন করে, পাশে বসে গল্প করে। কই ওরা ওরা তো আসে না। কি জান, আমার জীবন তো এখন এই 4 দেয়ালের মধ্যে আটকানো না। বাইরে কি হচ্ছে না হচ্ছে কিছু জানি না। আমাকে বলো তো, ওরা কি কোনো কারণে আমার উপরে অভিমান করলো নাকি? আরে না না, তোমার সাথে অভিমান করবে কেন? ওরা একটু কাজ নিয়ে ব্যস্ত, এই যা। আরে একই কাজ তো আগেও করতো, এখন তো নতুন করে কোনো কিছু শুরু করিনি। এই যে বৌমা সবসময় আসতো, নিয়ম করে একটা ওষুধ খাওয়াত। ও আসলে আর সে কি একটা ওষুধ, সেটা তো খাওয়াচ্ছে না। একদম তোমার যাও তো, যাও ওদেরকে গিয়ে বলো আমার কাছে যেন আসে, আমার কাছে এসে একদম দেখা করে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর তো অস্থির হওয়ার তো কিছু নেই। আমি ওদেরকে বলবো, ওদের কাছ থেকে যদি ওরা অবসর পায়, তাহলে যেন তোমার সাথে অবশ্যই একটু দেখা করে যায়। রাকি এত ব্যস্ত? রাত 2টার সময় বাসায় ফিরছিলাম। হঠাৎই দেখি একটা লোক আমার বাসা থেকে বের হচ্ছে। পরনে শর্ট প্যান্ট, কাঁধে শার্ট ঝুলিয়ে রেখেছে। দেখেই মাথা হ্যাং হয়ে গেল। কে এই লোক, আর এত রাতে আমার বাসা থেকে বের হচ্ছে? কাহিনী তো কিছুই বুঝলাম না। গাড়ি সাইড করে লোকটার কাছে এগিয়ে গেলাম। গাড়ি থেকে নামতে নামতে লোকটা উধাও হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু লোকটাকে আর পেলাম না। মাথায় তো কিছুই খেলছে না। কি হচ্ছেটা কি? রাতের বাজে 2টা, রিয়া বাসায় একা। তার উপরে আমার বাসা থেকে অর্ধনগ্ন অবস্থায় অচেনা একটা লোক বেরিয়ে যাচ্ছে, যাকে এর আগে কখনোই দেখিনি। তার মানে কি রিয়া আমাকে ঠকাচ্ছে? না, ওকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। তারপর বাসার ভিতরে ঢুকে পড়লাম। বাসায় ঢুকে আরও বড় ধরনের একটা শখ খেলাম। রিয়া শরীরের কাপড় ঠিক করছে। বললাম, রিয়া, কে এসেছিল বাসায়, আর তোমার শরীরের এই অবস্থা কেন? রিয়া বলল, কই, কেউ তো আসেনি, আর আমি তো মাত্র গোসল করে আসলাম, তাই কাপড় চেঞ্জ করছি। রিয়া গোসল করে এসেছে, সেটা শুনে সন্দেহের মাত্রাটা আরও বেড়ে গেল। মিথ্যা বলছো আমায়? আমি তো নিজের চোখে দেখেছি যে একটা লোক অর্ধনগ্ন অবস্থায় বাসা থেকে বের হচ্ছে। রিয়া অবাক হয়ে বলল, কি বলছো এসব তুমি? তুমি কি আজও ড্রিঙ্কস করেছ? আমি বললাম, যা বলছি সত্যি বলছি, আর তুমি আমাকে প্রশ্নবোধক চিহ্নে আটকে রেখে দিয়ে আসল টপিকটা ঘুরাতে চাচ্ছ। রিয়া বলল, আকাশ, কী সব উল্টাপাল্টা বলছো তুমি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। পাগল হয়ে গেলে নাকি? রিয়া, আমি পাগল নাকি ভালো মানুষ সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। আর আমাকে পাগল বলে কথা আরও পেঁচাতে চাচ্ছ। আমি কিন্তু পাগল নই, আর পাগল হলেও সেন্স ঠিক আছে আমার। সব কিছুই নিজের চোখে দেখেছি আমি, তা না হয় তোমাকে এসব বলার কোনো মানেই হয় না। রিয়া বলল, তোমাকে আমার আর কিছুই বলার নেই। আমি জানি না তুমি কাকে দেখেছ, তবে তুমি যেটা মিন করতে চাচ্ছ সেরকম আমি কিছুই করিনি। আমি বললাম, ওকে, যাও ঘুমিয়ে পড়ো। তারপর রিয়া ঘুমোতে চলে গেল। আমি জানি রিয়া মিথ্যা কথা বলছে আমায়। ওই লোকটা বাসা থেকে বের হয়েছে, তার উপরে রিয়ার গোসল। আন্দাজ করতে পারছি আমি কিছুটা। আমি হয়তো রিয়াকে সুখ দিতে পারি না, সে অন্য লোকের সাথে। ছি, বুক ফেটে কান্না আসছে। এত কষ্ট কার জন্য করি আমি? সারা দিন রাত মেহনত করি, নিজের প্রতিষ্ঠান কিভাবে দাঁড় করাবো সেটা নিয়েই পড়ে থাকি সারাদিন, যেন ভালো একটা অবস্থানে যেতে পারি, রিয়াকে নিয়ে সুখে থাকতে পারি। কিন্তু রিয়া অন্য লোকের সাথে। ছি, ভাবতে আমার ঘৃণা হচ্ছে। চুরি করে আবার আমার মুখের উপরে কথা বলছে সে চুরি করে নাই। যাকে নিয়ে সুখে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছি, সে অন্যকে নিয়ে বিলাসিতায় মগ্ন। কিছুই বললাম না আর ওকে। কোনো কথা না বলে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আমাকে সোফায় শুতে দেখে রিয়া বলল, এই কি হলো, খাট রেখে সোফায় শুলে যে? আমি বললাম, এমনি শুয়েছি, তুমি ঘুমিয়ে পড়ো। রিয়া বলল,
না এমনি না, তুমি খাটে আসো, সোফায় ঘুমাতে হবে না তোমার। ওকে আসছি, সাইডে চাপো তুমি। যদিও রিয়াকে দেখে ঘৃণা লাগছে, কিন্তু নিজেকে তো কষ্ট দিব না। সারাদিন খাটাখাটনি করে এসে সোফায় ঘুমাবো কেন, বিছানাতেই ঘুমাবো। বিছানায় গিয়ে শুতেই রিয়া আমাকে জড়িয়ে ধরল। রিয়ার শরীর থেকে অপরিচিত একটা ঘ্রাণ নাকে ভেসে আসলো। তার মানে আমি পুরোপুরি শিওর হতে পারি যে রিয়া খারাপ কিছুতে লিপ্ত হয়েছে। না হয় ওর শরীর থেকে এমন ঘ্রাণ আসার তো কোনো কথা না। আমি তো ওকে এমন ধরনের কোনো পারফিউম কিনে দেইনি, তাহলে অচেনা পারফিউমের ঘ্রাণ ওর শরীরে আসলো কি করে? ঘৃণার মাত্রা আরও বেড়ে গেল। সাথে সাথে রিয়ার হাত গা থেকে জটকা মেরে সরিয়ে দিয়ে ওর গলা চেপে ধরলাম। এই সত্যি করে বল, কার সাথে বিছানা শেয়ার করেছিস তুই? রিয়া বলল, প্লিজ আমায় ছেড়ে দাও আকাশ, আমার লাগছে খুব। লাগুক, লাগার জন্যই তো গলা চেপে ধরেছি। বল, কার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিস? রিয়া বলল, আমি কারোর সাথেই কিছু করিনি, তুমি শুধু শুধু আমায় খারাপ অপবাদ দিচ্ছ। মেজাজটা এবার আরও বিগড়ে গেল রিয়ার কথা শুনে। গলা ছেড়ে দিয়ে ঠাস করে কষে দুইটা লাগিয়ে দিলাম। আজকের পর আমার ধারে কাছেও আর ঘেসবি না। বেশি কিছু আর বললাম না তোকে, তোকে দেখলেই আমার রাগ উঠছে। যা, বিছানা থেকে উঠে অন্য রুমে গিয়ে ঘুমা। রিয়া উঠে চলে গেল অন্য রুমে। মনে মনে ভাবছে কিছু বলার নেই আর, তবে এইটুকুই বলবো, মানুষটার বদ আচরণে মানুষটা আমার মন থেকে সরে যাচ্ছে। এদিকে আমি শুয়ে শুয়ে চোখের জল জড়াচ্ছি। কি ভাবলাম আর কি হলো? ভালোবেসে যাকে 6 মাস আগে বিয়ে করেছিলাম, সে আজ অন্যের সাথে রং তামাশা করে। আমার খাটাখাটনিগুলোর দাম তার কাছে নেই। সে মনে করে আমি তার থেকে দূরে দূরে ভাগছি। সমস্যা নেই, আমি দূরে দূরে ভাগলে ভাগছি। আমার মাকাম আমি হাসিল করে তাকে জুদা করে দিব। করুক সে তার মতো রং তামাশা। তবে তার আগে আমাকে আরও শিওর হতে হবে। সমস্ত ঘটনা যা ভাবছি সেই দিকে ইঙ্গিত করছে। বাকি পুরোপুরি পাকাপোক্তভাবে শিওর হয়ে নেই, তারপর কোনো একটা স্টেপ নিব। কাল আমি তাড়াতাড়ি বাসায় ফিরব, দেখব লোকটা কি কালকেও আসে কি না। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা রিয়ার ডাকে ঘুম ভাঙল। এই তোমার অফিসে যাওয়ার সময় হয়ে এসেছে, টেবিলে নাস্তা রেডি করে রেখেছি, উঠে খেয়ে নাও। তারপর আমি উঠে গিয়ে রেডি হয়ে নিলাম। পরে নাস্তা করে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। মাথায় খালি কালকের বিষয়টাই ঘুরপাক খাচ্ছে। অফিস শেষ করে 6টার সময় বাসায় চলে এলাম। রিয়াও আমায় দেখে অবাক, বলল, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? আমি বললাম, সেটা তোমার না জানলেও চলবে। রিয়া বলল, আচ্ছা জানতে হবে না, তবে টেবিলে নাস্তা লাগাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে খেয়ে নাও। আমি কোনো কথাই বললাম না, চুপচাপ ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খেয়ে রুমে এসে বসে আছি। রিয়া বারবার আমার সামনে ঘোরাফেরা করছে, হয়তো কিছু একটা বলতে চায়। চেহারা দেখে বোঝা যাচ্ছে কোনো কিছু নিয়ে টেনশনে আছে। হয়তোবা আমি আজ তাড়াতাড়ি আসায় তার আশিকের সাথে সময় কাটাতে পারবে না। হঠাৎই মাথায় একটা প্ল্যান আসলো, আজ ওদেরকে ধরবো, কিন্তু বাসায় থাকলে তো তাদেরকে ধরতে পারবো না। আমি আছি জানলে হয়তো সে অপরিচিত লোকটা বাসায় আসবে না। অফিসের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিলাম। রিয়া বলল, এই তুমি কোথায় যাচ্ছ আবার? আমি বললাম, অফিসে যেতে হবে এক্ষুনি, কাজ কিছু বাকি আছে, সেটা শেষ করে রাতে আসব। রিয়া অবাক হয়ে বলল, কি সত্যি বলছো, তুমি রাতে আসবা? আমি বললাম, খুশি হচ্ছ মনে হয়। রিয়া বলল, না খুশি হব কেন, এমনি বললাম আর কি। আমি বললাম, হ্যাঁ রাতেই আসব। রিয়া বলল, সাবধানে যেও। সে আমায় একবারও জিজ্ঞেস করলো না যে একবার অফিস থেকে আসার পর আবার কিসের কাজে যাচ্ছি। দূর, কার থেকে কি আশা করছি? আমি থাকলে তো তারই সমস্যা। বাসা থেকে বের হয়ে আসলাম। আজ সারা রাত ঘরের আশেপাশে পাহারা দিব, কোনো অফিসে যাব না। রিয়াকে মিথ্যা বলেছি যে অফিসে যাব, আসল কথা তো আজ আমি ওদের হাতে নাতে ধরব। রাত 12টা পর্যন্ত এভাবে ঘোরাফেরা করলাম বাড়ির আশেপাশে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। বাসায় এসে পড়লাম। আজ হয়তো চোর সচেতনতা দেখিয়েছে। সমস্যা নাই বাছাদন, কতদিন তোমার সচেতনতা থাকে সেটাই দেখব আমি। বাসায় এসে ফ্রিজ থেকে ড্রিঙ্কসের বোতলটা বের করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ড্রিঙ্কস না করলে মাথাটা কেমন যেন জ্যাম হয়ে থাকে। সারাদিন কাজের চাপে মাথাটা পুরোই আউলা জাউলা হয়ে যায়। রিয়া অন্য রুমে শুয়েছে। কাল তাকে মানা করেছি যে আমার সাথে না ঘুমাতে, তাই আজও সে অন্য রুমে ঘুমিয়েছে। হঠাৎই মাঝরাতে ঘুম ভেঙে যায় পানির শব্দে। এত রাতে পানির আওয়াজ কোথা থেকে আসছে? না, উঠে গিয়ে দেখতে হবে। রুম ছেড়ে বের হয়ে আসলাম।
খোঁজ করতে লাগলাম, কোথা থেকে ঝুমঝুম পানির শব্দ ভেসে আসছে। ওয়াশরুমের সামনে যেতেই দেখি রিয়া গুনগুন করে গান করছে, বাইরে থেকে স্পষ্ট তা শোনা যাচ্ছে। ওর কাছে গিয়ে বললাম, রিয়া কি করছো তুমি? রিয়া বলল, গোসল করছি। আমি আর কিছুই বললাম না, চুপচাপ চলে আসতে ধরলাম। তখনই নজর পড়ল ঘরের মেইন গেটের দরজা খোলা। এত রাতে দরজা খোলা কেন? লোকটা কি এসেছিল নাকি? তাড়াতাড়ি করে দরজার সামনে গেলাম, গিয়ে আশপাশে ভালো করে চোখ পাকিয়ে দেখছি যে কেউ আছে কি না। তখনই দেখতে পেলাম বাড়ির গেট খুলে কালকে সেই লোকটা বেরিয়ে যাচ্ছে। এটা দেখে তো চোখ কপালে উঠে গেল। কালকে তো তাও ভালোই ছিল, আজকে আরও বিদঘুটে লাগছিল লোকটাকে। আজও সেই শর্ট প্যান্ট, তবে শরীরে কিছুই নেই। মাথায় পাগড়ির মতো করে কিছু একটা পেঁচিয়ে রেখেছে। পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে আমার। আমি বাসায় উপস্থিত থাকা সত্ত্বেও রিয়া অন্য পুরুষ এনেছে। ছি।